শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তুমি বিনা কে দয়ালু জগত সংসারে। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। আজকে কোথায় যাচ্ছি জানেন? নিতাই চাঁদের দেশে অর্থাৎ নবদ্বীপে। যেই নবদ্বীপে নিতাই চাঁদ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, অদ্বৈত ঠাকুর, শ্রীবাস ঠাকুর সকলেই এখানে লীলা করেছেন। অর্থাৎ কলিযুগে যে আমাদের হরিনাম এবং কলিযুগে যে নাম প্রেম ভক্তি যে বিলিয়ে গেছেন যে আমাদের চৈতন্য মহাপ্রভু, তারই ধামে আজকে যাচ্ছি। তো খুবই ভালো লাগছিল আমার। সকালবেলা উঠে আমরা গঙ্গা স্নান শেষ করে তারপরে বের হয়ে গেলাম। আজকে অনেকটা জায়গা ঘুরতে হবে, অনেকগুলো জায়গায় যেতে হবে। একদিনে যদিও পুরো নবদ্বীপ দেখে শেষ করা সম্ভব নয়, তো আমাদের কাছে সময় ছিল মাত্র একদিনই, যার কারণে আমরা একদিনে মেন যে মন্দিরগুলো আছে, মেন যে জায়গাগুলো আসতে আমরা শুধুমাত্র সেই স্থানগুলো দেখব বলেই বের হয়েছি। প্রথমেই আমরা একটা অটো ঠিক করে নিলাম নদী পার হয়ে, এবং ওনাকে বলেই নিয়েছিলাম যে রাস্তায় যে মেন মন্দিরগুলো পড়বে আমাদের সেগুলো দেখিয়ে নিতে হবে। তো প্রথমেই পড়লো হরিহর ক্ষেত্র। এই মন্দিরটা আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানে ভগবান শ্রী বিষ্ণুর ডান পায়ের চরণ চিহ্ন আছে, এবং গয়ায় ভগবান শ্রী বিষ্ণুর কিন্তু বাম পায়ের চরণ চিহ্ন আছে। এবং এখানে হরিহর ক্ষেত্র এই জন্যই হয়েছে, আপনারা ভিতরে বিগ্রহ দেখেই বুঝতে পেরেছেন যে হরি এবং হর একত্রে মিলিত হয়েছিল এই স্থানে। এখানে অনেক বড় একটা তেঁতুল গাছ আছে। আসলে গাছটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কত শত শত বছরের পুরানো। এটা নাকি মহাপ্রভুর সময়কারী পুরানো। এবং যখন হচ্ছে পরিক্রমা হয়, অর্থাৎ নবদ্বীপ পরিক্রমা চলে, তখন কিন্তু এখানে এসে সবাই রেস্ট নেয়, প্লাস এখানে এসে সবাই কীর্তন, তারপরে মন্দির দর্শন, পরিক্রমা সব কিছু সম্পন্ন করে। তো যেহেতু আমরা মাত্র গিয়েছিলাম কয়েকজন মাত্র, তারপরেই হচ্ছে আমরা ওখান থেকে চলে গেলাম একটা সেই অটোতেই করে নৃসিংহপল্লী। তো এই অটোটা আমাদের নৃসিংহপল্লী পর্যন্তই ঠিক করা ছিল। আর নৃসিংহপল্লীর সব কাহিনী নিয়ে, সমস্ত মাহাত্ম্য নিয়ে আলাদা একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা আমার পেজ থেকে দেখে নিতে পারেন, এবং সেখানে অনেক কিছু জানতে পারবেন, অজানা তথ্য, এবং কেন কলমি শাক খায় না, এবং নৃসিংহদেব কেন এখানে এসেছিলেন, কি করতে এসেছিলেন, সেই সব বিষয় নিয়ে ওই ভিডিওটাতে দেওয়া আছে। আর এটাই সেই তমাল বৃক্ষ, এবং আমাদের সাথে এই ছিল সুস্মিতা, ওই হচ্ছে এই নবদ্বীপের মেয়ে। তো সেই জন্য আমাদের পুরো নবদ্বীপটা ঘুরে দেখাবে আজকে, ওই কথা দিয়েছে। তারপরে আমরা গৌরাঙ্গ সেতু, অর্থাৎ সেতুর নামও গৌরাঙ্গ, তো শুনে যে কি ভালো লাগছিল। তো তারপরে ওর কাছ থেকেই শুনলাম যখন নবদ্বীপ পরিক্রমা হয় তখন নাকি সবাই এই সেতুর উপর দিয়ে নগর সংকীর্তন করতে করতেই যায়। তো সেতু দুইটা পরপর আছে, গৌরাঙ্গ সেতু আছে, এরকম আরও নাকি অনেক সেতুর সুন্দর সুন্দর নাম আছে। তখন আর কি বুঝলাম যে বৃন্দাবনে যে এরকম বিভিন্ন জায়গার নাম আছে এক একজনের নামে, ঠিক এইখানেও এরকম আমাদের যে পঞ্চতত্ত্ব আছে তাদের নামে বিভিন্ন নাম আছে, অর্থাৎ জায়গা আছে। ওখান থেকে আমরা চলে গেলাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা গৌরীয় মঠে, এবং সেখানে বিগ্রহ দর্শন করার পরে পাশেই ছিল জল মন্দির, অর্থাৎ চারপাশে শুধুই জল, এবং মাঝখানে অনেক সুন্দর একটা মন্দির, এবং ওই মন্দিরে যেতেও হয় কিন্তু নৌকা করে। তো এখানে জল মন্দির এই কারণেই নাকি নাম হয়েছে যে মানুষ যখন খুব ক্লান্ত হয়ে যেত বা গরমে, তখন নাকি এখানে এসে জল খেত, তারপরে এটা জল মন্দির নাম হয়ে যায়। ওখান থেকে চলে গেলাম পোড়ামার তলা। আপনারা সবাই জানেন পোড়ামা কিন্তু অনেক জাগ্রত, এবং এখানে সমস্ত ভক্তের আপনারা দেখলেই বুঝতে পারছেন যে সকলের কাছে কতটা জনপ্রিয়তা মায়ের, ঠিক আছে। তো আমি আর কি সহজ ভাষায় বলছি, আসলে মায়ের যে কত ভক্ত সেটা এখানে মায়ের মন্দিরে আসলেই বোঝা যায়, এবং এত ফুলের মালা। তারপরে যাই হোক, আমিও গিয়েছি, আর জীবনে যেতে পারবো কি না জানি না, তো আমিও মায়ের জন্য একটা মালা কিনলাম, মাকে দিয়ে পরে পুরো মন্দিরটা 4 বার প্রদক্ষিণ করলাম। কারণ এখানে যেহেতু মায়ের যে গাছটা ছিল, এই গাছটাও নাকি অনেক অনেক শত শত বছরের পুরানো, এবং এখানেও মহাপ্রভু এসেছেন, এবং এই জায়গারও কিন্তু অনেক মাহাত্ম্য আছে, পরে অন্য একটা ভিডিওতে বলবো। তারপরে তার পাশেই আছে একটা শিবলিঙ্গ, এবং এই শিবলিঙ্গটা প্রতিদিন তিল পরিমাণ করে বাড়ছে, অর্থাৎ এই শিবলিঙ্গটা কিন্তু প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। ওখান থেকে আমরা চলে গেলাম আর একটা মন্দিরে, যেখানে চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা সুন্দর করে মানে বিগ্রহের মাধ্যমে এবং সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো সেইখানে গিয়ে প্রথমে একটা গুহার ভিতর দিয়ে আমরা চলে গেলাম, যাওয়ার পরে ওই পাশেই প্রত্যেকটা জায়গায় সুন্দর করে রাখা, এবং একটা ঘরের ভিতরে অনেক বিগ্রহ প্লাস মহাপ্রভুর যত লীলা আছে, তারপরে
গদাধর পণ্ডিত, শ্রীবাস ঠাকুর, তারপরে হচ্ছে অদ্বৈত ঠাকুর, এরকম সকলে যত লীলা আছে সমস্ত লীলা এখানে বর্ণনা করা হয়েছে। এবং চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে বড় যে বিগ্রহটা সেটা কিন্তু এখানেই আছে, এই জায়গাটায়। তো এখানে ঢুকতে গেলে অবশ্যই টিকিট লাগে, টিকিট করে ঢোকা হয়। এবং এখানে না প্রসাদও দেওয়া হয় দুপুরবেলা, অর্থাৎ আপনারা চাইলে খুব কম খরচে এখানে হচ্ছে প্রসাদ পেতে পারবেন। তো যাই হোক, আমরা মন্দিরে যেয়ে খাবো বলে খুব তাড়াতাড়ি দর্শন শেষ করছিলাম এবং তারপরে ওর ভিতরে সমস্ত লীলাগুলো এক এক করে আমরা দর্শন করছিলাম। এবং ওইখানে লেখা আছে, ইভেন চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে চলে যাচ্ছিলেন, অর্থাৎ তিনি যখন পুরীতে চলে যাচ্ছিলেন, তখনকার সেই লীলাগুলো লেখা আছে এবং ওইখানে সুন্দর করে বিগ্রহ তৈরি করা আছে। প্লাস চৈতন্য মহাপ্রভুর পিতা যখন দেহত্যাগ করলেন সেই সব লেখা আছে। তারপরে ঝাড়খণ্ড বনের ভিতর দিয়ে তিনি যখন যাচ্ছিলেন তখন বাঘ, সিংহ, হাতি সকলে মিলে তার সাথে হরিনামে নৃত্য করছিল, সেই সমস্ত কিছু এখানে সুন্দর করে রাখা আছে। সবচেয়ে ভালো লেগেছে আমার এই রাধারানীকে, বিশ্বাস করেন এত অপূর্ব সুন্দর এবং এত সুন্দর করে সাজিয়ে রাখা। তো যাই হোক, আমাদের ওই দিনকার মতো আমরা নবদ্বীপে আরও অনেক জায়গায় গিয়েছিলাম, সোনার গৌরাঙ্গ, এটা ওইখানে অবশ্য ভিডিও করতে দেয় না, যার কারণে আমরা দর্শন করে ওখান থেকে চলে আসি। তারপরে মায়াপুরে আসি, আসার পরে যে দিদিরা, আমি একটা ভিডিও দিয়েছি অবশ্য, তাদের সকলের সাথে আমার যে দেখা হয়েছিল, তো দিদিরা সবাই দেখা করার জন্য অনেকবার ফোন দিচ্ছিল। তো আমি তাড়াহুড়ো করে তারপরে এই কারণেই হচ্ছে মায়াপুরে আবার ফিরে আসি তাদের সাথে দেখা করার জন্য, কারণ আমাদের হাতে টাইম খুবই কম ছিল। তারপরের দিনে আমরা পুরীতে চলে যাব, এই জন্য হচ্ছে সকলে আসছিল এবং সকলের সাথে দেখা করার সেই সময়টা মানে চলে আসছিল। এই জন্য আমরা নবদ্বীপে যতটুকু পেরেছিলাম ততটুকু দেখেছিলাম এবং দর্শন করেছিলাম। করার পরে মায়াপুরে চলে এসেছি এবং ভালোবাসার এই মানুষগুলোর সাথে দেখা করলাম, তারা এত উপহার দিল, তাহলে তাদেরকে আমার কিছু খাওয়ানো বা তাদের একটু প্রসাদ পাওয়ানো তো উচিত, তাই না? তাদেরকেও আমি যতটুকু পেরেছি উপহার দিয়েছি। পাশাপাশি আমি সবাইকে নিয়ে ভাবলাম, ওই টাইমটাতে দুপুরবেলা ছিল, আমারও ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমি আজকে ভেবেছিলাম যে আজকে গোবিন্দাসে খাবো এবং ওইখানে যত নিরামিষ খাবার আছে সেগুলোই আজকে টেস্ট করব। শুনেছি খুবই টেস্টি, বিশ্বাস করেন এরকম অনেকে শুনেছি যে ছেলে মেয়ে বা হচ্ছে বউ এরকম বাড়িতে নিরামিষভোজী হয়ে গেছে বা নিরামিষ খাই বলে তার বাড়িতে, এরকম গল্প আমি শুনেছি যে মেয়ে নিরামিষ খাই বলে বাবা নিজে সেই মেয়ের শ্বশুর বাড়িতে আর আসে না। তো এরকম অনেক উদাহরণ আছে। তো যাই হোক, নিরামিষ খাওয়া বা প্রসাদভোজী হয়েছে আপনার সন্তান, এটাতে তো আপনার গর্ববোধ করা উচিত। অবশ্যই আপনার কিন্তু গর্ববোধ করে সেটা বলা উচিত যে না, আমার ছেলে কোনো প্রাণী হত্যা করে না এবং তাকে খাচ্ছেও না, সে নিরামিষ আহার করছে, সে সাত্ত্বিক আহার করে, এটা অবশ্যই আপনার কিন্তু গর্ববোধ করা উচিত। কিন্তু না, আমাদের সমাজে দেখা যায় ধর্ম করতে গেলে বেশি বাধার সম্মুখীন হতে হয় এবং ধর্ম করতে গেলে বেশি সমালোচনার সম্মুখীন হতে হয়। আমরা একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম, পাশাপাশি এটা একটা ইটালিয়ান পাস্তা ছিল, তারপরে সাথে ছিল হচ্ছে একটা আমাদের কিছু সফট ড্রিঙ্কস, অর্থাৎ এটা নর্মাল লেমন জুস টাইপসের কি বলে, ওইখানে অনেক রকম নাম ছিল, তো যাই হোক আমি ভুলে গিয়েছি। তো সেই নামের হচ্ছে আমরা ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম। এই পাশাপাশি এইগুলো খেয়ে ওই দিনকের মতো আমরা শেষ করলাম। এবং আমার পাশে যে দিদিটা বসেছে, ওই দিদির মেয়ে আবার বাড়িতে ছিল, তো দিদির মেয়ের জন্য কিছুটা প্রসাদ আমরা দিয়ে দিলাম, কারণ আমার খুব খারাপ লাগছিল এবং ওর ছবি দেখার পরে এতটা মায়া লাগছিল যে ওকে রেখে এসেছে, তো ওই জন্য আর কি ওর জন্যও দিয়ে দিলাম। তারপরে আমরা মন্দিরে চলে আসলাম বিকালবেলা, ভগবানের যে দর্শন আরতি, তো সে আরতিতে আমরা বৈকালীন যে আরতি হয় সেই আরতিতে অংশগ্রহণ করলাম। তারপরে সন্ধ্যাবেলার দিকে আবার আমরা মন্দিরে আসলাম, আসার পরে তারপরে ওইখানে তখন হচ্ছে কেবল মানে ভগবানকে খুলছে, তারপরে তো একটু বাইরে গিয়েছিলাম, এরপরে আবার ঢেকে দেয়। এরপরে কিন্তু শুরু হলো হচ্ছে কীর্তনের সময়টাতে ওখানে বসে, এই প্রভু কিন্তু মাঝে মাঝে বাংলাদেশেও আসে, সুমন প্রভু, তো ওখানে বসে প্রীতি মাতাজির হাজব্যান্ড, তো আমরা ওখানে কিছুক্ষণ কীর্তন করে তারপরে চলে আসলাম। আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।